ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা আসছি দেখো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের আমাদের দ্বিতীয় ক্লাস, যেখানে আমরা আলোচনা করব দেখো জটিল যৌগের গুরুত্বপূর্ণ পদ বা গুরুত্বপূর্ণ পদসমূহ, ইম্পর্টেন্ট টার্মস অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। অর্থাৎ দেখো জটিল যৌগ, এর আগের দিন আমরা বলেছি আগের ক্লাসে জটিল যৌগের কি সেই সম্পর্কে আলোচনা হয়েছে। এবার এই জটিল যৌগটা আরো বিস্তারিত জানতে গেলে আমাদের কতগুলো টার্ম বা পদকে জেনে রাখতে হবে। সেই পদগুলোকে নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখো প্রথমে যেটা আসছে, আমরা যে অণুটা জটিল যৌগের উদাহরণে প্রথম দিয়েছিলাম সেটা থেকেই আসছি। আমাদের কি ছিল যে 4KCN FeCN হোল 2 সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কি করছে K4 FeCN হোল 6, এটা উৎপন্ন হচ্ছে। এই K4 FeCN হোল 6, K4 FeCN হোল 6, একে যদি আমরা দেখো জলীয় দ্রবণে দিই তাহলে তোমার কি করছিল 4K প্লাস FeCN হোল 6 4 মাইনাস এটা উৎপন্ন করছে। আমি এইটাকে একটু বড় করে লিখছি। তোমরা তাহলে 4K প্লাস FeCN হোল 6 4 মাইনাস, তোমরা এইটাকে খাতার মাঝখানে করে লিখবে। সেখান থেকে আমরা বিভিন্ন পদগুলোকে ব্যাখ্যা করব। এইখানে আসছি দেখো, এইখান থেকে তোমরা কি দেখতে পেলে যে এইটা ছিল হচ্ছে আমাদের কোঅর্ডিনেশন কম্পাউন্ড, জটিল লবণ। এর মধ্যে দেখো তৃতীয় বন্ধনীর মধ্যে আছে একটা অংশ, বাইরে আছে একটা অংশ। তফাৎটা কি দেখেছো? তৃতীয় বন্ধনীর মধ্যে যেটা আছে সেটা কোনরূপ আয়নে বিয়োজন ঘটেনি, বাইরের অংশটা বিয়োজন ঘটেছে। এই তৃতীয় বন্ধনীর মধ্যে যে অংশটুকু রয়েছে অর্থাৎ এই অংশটুকু, এইটাকে আমরা বলছি তোমার কি আছে কোঅর্ডিনেশন স্ফিয়ার। কোঅর্ডিনেশন স্ফিয়ার বা একে বলা হয় স্ববর্গীয় স্তর। স্ববর্গীয় স্তর কোনো একটা জটিল লবণের তৃতীয় বন্ধনীর মধ্যে যে অংশটুকু থাকবে, যেটা কখনোই তোমার কি হবে আয়নে বিয়োজিত হবে না। তবে কখনোই বলছি, আমরা পরে অন্য উদাহরণে কিছুটা আসবো, এখন আপাতত জেনে রাখো এইটাই যে এটা কখনো আয়নে বিয়োজিত হবে না। এটা একটা নতুন ধরনের তোমার কি আছে লবণ বা আয়ন উৎপন্ন করবে, যাকে আমরা এই তৃতীয় বন্ধনীর মধ্যে বলছি, তাকে আমরা বলছি তোমার কি আছে কোঅর্ডিনেশন স্ফিয়ার বা স্ববর্গীয় স্তর। এরপরে দেখো তাহলে এইটা স্ববর্গীয় স্তর। এরপরে দেখো এই অংশটা, এই যে K4 যেটা তৃতীয় বন্ধনীর মধ্যে বাইরে আছে, সেটাকে বা এইটাকে আমরা বলতে পারি এটা আয়নিত হচ্ছে, দ্যাট ইজ আয়নিক স্ফিয়ার। আয়নিক স্ফিয়ার অর্থাৎ তৃতীয় বন্ধনীর বাইরে যে অংশটুকু থাকবে এবং দ্রবণে আয়নে বিয়োজিত হবে, এটাকে বলা হয় আয়নিক স্ফিয়ার। একে অনেক সময় একে আরো বলা হয় কাউন্টার আয়ন। কাউন্টার আয়ন কেন? কারণ এ কি করে, অর্থাৎ এ হচ্ছে জটিল আয়নের আধানকে পোষণিত করে।
এখানে দেখো জটিল আয়ন, তার আধান কত আছে 4-। এই 4- কে প্রশমিত করেছে কি 4টে 4+, অর্থাৎ জটিল আয়নের আধানকে প্রশমিত করতে যে আয়নগুলো ব্যবহৃত হচ্ছে তাকে আমরা বলছি কাউন্টার আয়ন, সেটা আয়নিত হয়, ফলে এই অঞ্চলটাকে আমরা বলছি কি হচ্ছে আয়নিক স্ফিয়ার। আর যে অংশটা তৃতীয় বন্ধনীর মধ্যে আছে কোঅর্ডিনেশন স্ফিয়ার, যেটা আয়নে বিয়োজিত হয়নি। তাহলে পরিষ্কার বোঝা গেছে। এরপরে দেখো আমরা আসবো এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে কি আছে। বলছি দেখো এই কোঅর্ডিনেশন স্ফিয়ারটা লক্ষ্য করো, এর মধ্যে দুটো পার্ট আছে। এই একটা পার্ট যেটা ধাতু, এই একটা পার্ট যেটা অধাতব মূলক আছে। এইটাকে কি বলা হচ্ছে দেখো, এইটা যে ধাতব পরমাণু এখানে উপস্থিত আছে, যার সঙ্গে এই অধাতব পরমাণুগুলো যুক্ত থাকে, সেই ধাতব পরমাণুটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন। অর্থাৎ কেন্দ্রীয় ধাতব পরমাণু হতে পারে যেটি পারমাণবিক অবস্থায় থাকে, অথবা আয়ন হতে পারে যেটি আয়নিত অবস্থায় থাকে। এবার আয়ন হবে না পরমাণু হবে আমরা আলোচনা করব এর অক্সিডেশন স্টেট থেকে। তাহলে এইটাকে বলছি আমরা কেন্দ্রীয় ধাতব পরমাণু, যেটা কোঅর্ডিনেশন স্ফিয়ার বা প্রথম সবর্গীয় স্তরে যে ধাতব পরমাণুগুলো আছে। এবার দেখো এই ধাতব পরমাণুর সঙ্গে অপর যেগুলো অধাতব পরমাণু বা মূলক যুক্ত আছে, এদেরকে বলছি দেখো আমরা, আচ্ছা কোঅর্ডিনেশন স্ফিয়ারটা মুছে দিলাম, এদেরকে বলছি অর্থাৎ ধাতব পরমাণুর সঙ্গে যেগুলো যুক্ত আছে সেগুলোকে বলছি লিগ্যান্ড। লিগ্যান্ড কোনগুলো? লিগ্যান্ড কাকে বলবো? বলছে দেখো যেটা তোমার কি হবে প্রথম সবর্গীয় স্তরে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের বলি, যেটা হবে আয়নের সঙ্গে যুক্ত থাকে। অবশ্যই কোথায় যুক্ত থাকে? এই সবর্গীয় স্তরে, অর্থাৎ কোঅর্ডিনেশন স্ফিয়ারে যুক্ত থাকে। এবং এরা কি করে? কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে আচ্ছা একটা বলি, কেন্দ্রীয় পরমাণু বা আয়নকে লোন পেয়ার, এইটা খুব ভালো করে খেয়াল করবে, লোন পেয়ার দান করে অসমযোজী বা কোঅর্ডিনেট অসমযোজী বন্ধন দ্বারা তার সঙ্গে অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। ভালো করে খেয়াল করো এটা কি বললাম। তাহলে লিগ্যান্ড কি হলো? সবর্গীয় স্তরে যে অধাতব পরমাণু বা মূলক থাকবে তারা কি করে? কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নকে লোন পেয়ার দান করে অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে লোন পেয়ার দান করলে অসমযোজী বন্ধন হতে হবে। তাহলে লিগ্যান্ডের সর্বনিম্ন কন্ডিশন কি হতে হবে? যে এখানে তোমার কি হচ্ছে সর্বনিম্ন একটি লোন পেয়ার, বা আরো ভালো করে বললে হয় সর্বনিম্ন একটি দানযোগ্য, অর্থাৎ যেটা দান করতে পারবে, দানযোগ্য লোন পেয়ার থাকতে হবে। এবং যেহেতু এরা লোন পেয়ার দান করে তাহলে এরা তোমার কি আছে? দ্যাট ইজ লুইস ক্ষারক। কাকে লোন পেয়ার দান করছে? দেখো কেন্দ্রীয় ধাতব পরমাণুকে।
তাহলে কেন্দ্রীয় ধাতব পরমাণু লোন পেয়ার গ্রহণ করবে, তাহলে গ্রহণ করার জন্য এর কি ধরতে হবে, খালি ডি অরবিটাল, খালি ডি অরবিটাল থাকতে হবে। হয়েছে? খালি ডি অরবিটাল থাকলেই তাহলে এই পরমাণুগুলো কোন জাতীয় পরমাণু হবে, সাধারণত ট্রানজিশন মেটাল বা সন্ধিগত মৌল হবে। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম, সাধারণত ট্রানজিশন মেটালগুলো ভালো করে জেনে রাখো, সাধারণত ট্রানজিশন মেটালগুলো তোমার কি হবে, এই জটিল যৌগ গঠন করবে। কোনো ক্ষেত্রে অন্য মৌল হতে পারে যাদের ক্ষেত্রে যদি খালি অরবিটাল থাকে, এবং যেই সমস্ত ট্রানজিশন মৌল যাদের ক্ষেত্রে আকার অপেক্ষাকৃত ছোট এবং তোমার কি আছে, ইলেকট্রন গ্রহণ এনথালপির মান তোমার কি আছে, বেশি, সেক্ষেত্রে সেই সমস্ত মৌলগুলো তোমার কি হবে, জটিল যৌগ গঠন করবে। তাহলে এরা যখন তোমার কি আছে লোন পেয়ার, তাহলে এরা কেন্দ্রীয় ধাতব পরমাণু, এরা খালি ডি অরবিটাল থাকতে হবে, লোন পেয়ার গ্রহণ করে, লোন পেয়ার গ্রহণ করে, তাহলে এরা তোমার কি হয়ে যাবে, দ্যাট ইজ লুইস অ্যাসিড। হয়েছে? এবং এখানে ভালো করবে, লোন পেয়ার দান করে অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকবে। এই হলো তোমার কি আছে, লিগ্যান্ড। এবার দেখো এই লিগ্যান্ডটা একটু বলে দিই, একটুখানি বলি, লিগ্যান্ডের কতগুলো উদাহরণ একবার দিই। দানযোগ্য লোন পেয়ার থাকবে, লিগ্যান্ডের ধরো এখানে যেমন আছে তোমার কি আছে, Cn মাইনাস, এতে লোন পেয়ার আছে, Cl মাইনাস হতে পারে, OH মাইনাস হতে পারে, অ্যামোনিয়া হতে পারে, জল হতে পারে, বা তোমার কি আছে NO2 প্লাস হতে পারে। এখানে উদাহরণগুলোকে ভালো করে দেয়া খেয়াল করো, অ্যানায়ন, পশম অণু, ক্যাটায়ন। তাহলে লিগ্যান্ড কি হতে পারে, অ্যানায়ন হতে পারে, পশম অণু হতে পারে এবং ক্যাটায়নও হতে পারে। এইটা এই লিগ্যান্ডের সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব, প্রাথমিকভাবে জেনে রাখো শুধু এইটুকু। এবং তাহলে এখানে এ হবে, এবং এরা কি করবে, লোন পেয়ার দান করবে এবং একটা ডোনার অ্যাটম থাকবে, অর্থাৎ ডোনার অ্যাটম থাকবে, অর্থাৎ যে লোন পেয়ার দান করবে। যেমন ধরো অ্যামোনিয়া, এখানে হাইড্রোজেনের লোন পেয়ার থাকতে পারে না, কার আছে, নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এবং এই লোন পেয়ার দান করবে, দ্যাট ইজ হচ্ছে ডোনার অ্যাটম। অর্থাৎ পরমাণুতে এক বা একাধিক তোমার কি হবে, ডোনার অ্যাটম থাকবে। তাহলে এইখানে দেখো কেন্দ্রীয় ধাতব পরমাণু এবং লিগ্যান্ডটা বোঝা গেছে, কোনো অসুবিধা নাই। এরপরে আসছি, দেখো এই যে নাম্বারটা, এই নাম্বারটা, এই যে নাম্বার 6 নাম্বার, এইটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু বা আয়নের সবর্গাঙ্ক সংখ্যা, সবর্গাঙ্ক সংখ্যা, বা যাকে অধিক প্রচলিত নাম কোয়ার্ডিনেশন নাম্বার, কোয়ার্ডিনেশন নাম্বার। তাহলে এই সংখ্যাটাকে কি বলছি, এই কেন্দ্রীয় পরমাণুর কোয়ার্ডিনেশন নাম্বার বা সবর্গাঙ্ক সংখ্যা। এই কোয়ার্ডিনেশন নাম্বার জিনিসটা কি, যাকে আমরা সংক্ষেপে Cn দ্বারা প্রকাশ করি। Cn লিগ্যান্ড কিন্তু নয়, কোয়ার্ডিনেশন নাম্বার, সেটা অন্য Cn। কোয়ার্ডিনেশন নাম্বার কাকে বলবো, বলছে দেখো কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যতগুলি একযোজী লিগ্যান্ড, একযোজী লিগ্যান্ড কি, যারা একটি লোন পেয়ার দান করতে পারে।
অর্থাৎ যারা কেবলমাত্র একটি লোন পেয়ার দান করতে পারে তাদেরকেই বলছি একযোজি লিগ্যান্ড। কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যতগুলি একযোজি লিগ্যান্ড যুক্ত থাকে, হয়েছে, অর্থাৎ যতগুলি একযোজি লিগ্যান্ড যুক্ত থাকে, বা অন্য কথায় বললে বলা যায় যে এই কেন্দ্রীয় পরমাণু যতগুলি লোন পেয়ার গ্রহণ করে অসমযোজী বন্ধন গঠন করে, হয়েছে। এইটাই হচ্ছে আসল, যতগুলি লোন পেয়ার গ্রহণ করে অসমযোজী বন্ধন গঠন করে। এবার সেটা এখানে লিগ্যান্ড দিয়ে বলেছি কেন, লিগ্যান্ড দিয়ে সহজে বোঝা যাবে বলে, এবং সেটা একযোজি লিগ্যান্ড দিয়ে। দ্বিযোজি লিগ্যান্ড হলে তোমার কি হবে, দ্বিযোজি লিগ্যান্ড দুটো করে লোন পেয়ার দান করতে পারবে, তাহলে তখন তাদের ক্ষেত্রে সংখ্যাটা দ্বিগুণ হবে, আমরা বলছি, আলোচনা করছি। তাহলে এখানে দেখো সিএন লিগ্যান্ড কি, এর ক্ষেত্রে লিগ্যান্ড হচ্ছে কি সিএন মাইনাস, একটা লোন পেয়ার দান করতে পারবে, একযোজি লিগ্যান্ড, 6টা একযোজি লিগ্যান্ড যুক্ত আছে, তাহলে 6টা একযোজি লিগ্যান্ড যুক্ত হয়েছে, তাহলে 6টা লোন পেয়ার গ্রহণ করে 6টা অসমযোজী বন্ধন গঠন করেছে, অতএব এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। অন্য কয়েকটা উদাহরণ দেখা যাক। ধরো Cu NH3 হোল 4 SO4, এইটা কোঅর্ডিনেশন স্পিয়ার, আয়নিক স্পিয়ার। কোঅর্ডিনেশন দেখো, অ্যামোনিয়া লিগ্যান্ড কে যুক্ত আছে, লিগ্যান্ড অ্যামোনিয়া, একটা লোন পেয়ার আছে, একযোজি লিগ্যান্ড, তাহলে এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 4টে যুক্ত আছে 4। এই কোঅর্ডিনেশন নাম্বার সাধারণত কত হয়, 2 থেকে 10, তবে প্রধানত হয় 4 আর 6, এই দুটোই বেশি পাবে। এইটার ক্ষেত্রেই দেখো Cu NH2 CH2 CH2 NH2 হোল 2 SO4, আয়নিক স্পিয়ার বাদ গেল, এইটা কোঅর্ডিনেশন স্পিয়ার। কটা লিগ্যান্ড যুক্ত আছে দেখো, হোল 2, দুটো। কিন্তু এইখানে দেখো, এইটার যদি গঠনটা একটা দেয়, এটা হচ্ছে একটা দ্বিযোজী লিগ্যান্ড, অর্থাৎ একে বলা হয় দ্বিযোজী বা বাইডেন্টেড লিগ্যান্ড। এই একযোজী লিগ্যান্ড, একে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ভাষায় বলবো দ্যাট ইজ মোনোডেন্টেড। মোনোডেন্টেড অর্থাৎ সেই জন্য দেখবে কোঅর্ডিনেশন নাম্বার হয় কি, আচ্ছা কোঅর্ডিনেশন নাম্বারটা আমি বলছি, এইটা তাহলে এটা দ্বিযোজী লিগ্যান্ড। আমরা যদি এর গঠনটা একটু খেয়াল করি, দেখো Cu NH2 CH2 CH2 NH2, এটা একটা লিগ্যান্ড। দেখো NH2 CH2 CH2 NH2, এ একটা লোন পেয়ার, অর্থাৎ এটা একটা ডোনার অ্যাটম, এটা একটা ডোনার অ্যাটম, তাহলে একটা লিগ্যান্ড গেল NH2 CH2 CH2 NH2, এইটা এই। তাহলে দেখো প্রতিটা লিগ্যান্ড দুটো করে লোন পেয়ার দান করেছে, অর্থাৎ 4টে লোন পেয়ার দান করেছে, 4টে লোন পেয়ার দান করেছে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে 4। এখানে প্রতিটা অ্যামোনিয়া একটা করে লোন পেয়ার দান করেছিল, সেই জন্য এক্ষেত্রে তোমার কি হয়েছিল, এর ক্ষেত্রেও কোঅর্ডিনেশন নাম্বার 4, কারণ 4টে অসমযোজী বন্ধন গঠন করেছে। তাহলে এর ক্ষেত্রে দেখো লিগ্যান্ডের সংখ্যা কত, 4 গুণিত তার ডেন্সিটি কত, 1, এটাই হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। এর ক্ষেত্রে দেখো লিগ্যান্ডের সংখ্যা কত, 2, তার ডেন্সিটি কত হচ্ছে, অর্থাৎ কতগুলো লোন পেয়ার দান করতে পারে, 2, দ্যাট ইজ কোঅর্ডিনেশন নাম্বার।
তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কি হচ্ছে, দ্যাট ইজ নাম্বার অফ লিগ্যান্ড ইনটু কি হচ্ছে ডেন্টিসিটি। ডেন্টিসিটি এটা খুব ভালো করে মনে রাখবে। কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে নাম্বার অফ লিগ্যান্ড, কতগুলো লিগ্যান্ড যুক্ত আছে, ইনটু তার ডেন্টিসিটি। এটা একজোটি লিগ্যান্ড অর্থাৎ মোনোডেন্টেড লিগ্যান্ড 6টা যুক্ত আছে, তাহলে 6 ইনটু 1 এটা হলো ওর ডেন্টিসিটি। এই ডেন্টিসিটি বলছে কোঅর্ডিনেশন নাম্বার 6। এখানে দ্বিযোজি যুক্ত ছিল, তাহলে দুটো ইনটু তার যোজ্যতা বা ডেন্টিসিটি 2, তাহলে 2 ইনটু 2 4, এটা হচ্ছে ওর কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে এই কোঅর্ডিনেশন নাম্বারটাকে দেখো আমরা বুঝলাম। এবার আসছি দেখো অপর অংশে। তাহলে এখানে তোমাদের কোনো আর অসুবিধা নাই কোঅর্ডিনেশন সংখ্যায় বা কোঅর্ডিনেশন নাম্বারে? ঠিক আছে, তাহলে আমরা পরের অংশটাই আসি। এবার দেখো এই যে ধাতব পরমাণু ছিল, এতক্ষণ আমরা কি বলছিলাম, ধাতব পরমাণু বা আয়ন, আমরা নির্দিষ্ট করে কিছু বলিনি। এবার দেখো এর উপরে আমি লিখলাম রোমান হরফে 2। এইটা কি? এইটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল আয়ন অর অ্যাটম, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর পরমাণুর বা আয়নের জারণ সংখ্যা। এই কেন্দ্রীয় পরমাণু বা আয়নের জারণ সংখ্যাটা কি, এটাকে আমরা কি করি হয়, এই যে যৌগের উপরে রোমান হরফে এটাকে লেখা হয়। এই ধাতব পরমাণুর উপরে, যদি ধাতব পরমাণুর পাশে লিখতে হয় তাহলে একে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এই জারণ সংখ্যাটা কি প্রকাশ করে? কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বলছে তাকে এটা প্রকাশ করে কেন্দ্রীয় পরমাণুর উপরে পরমাণুর আধান, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর আধান বা চার্জ প্রকাশ করে। কি হবে বলছে, কিভাবে করব আমরা? সাধারণ এই যে লিগ্যান্ড গুলো আছে, লিগ্যান্ড গুলোকে যদি তাদের লোন পেয়ার ইলেকট্রন সহ সরিয়ে দিই, অর্থাৎ এখান থেকে যদি দেখো মাইনাস করে দিই 6টা CN মাইনাস, তাহলে বাকি যে আধান পড়ে থাকে সেটাই হচ্ছে এর আধান। দেখো যদি 6টা CN মাইনাসকে অপসারিত করে দিই, তাহলে 6টা মাইনাস অপসারিত হয়ে গেল, মানে এখানে 4টে মাইনাস সেটা চলে গেল, আরো 2টো মাইনাস চলে গেছে। সেই 2টো মাইনাস কি ছিল? এই দ্বারা প্রশমিত, অর্থাৎ Fe দ্বারা প্রশমিত ছিল, অর্থাৎ Fe এখানে আধান কত, দ্যাট ইজ +2, যেটাকে আমরা রোমান 2 দ্বারা প্রকাশ করেছি। সেটাকে আমরা নির্ণয় করব কিভাবে? বলছে নির্ণয় করব সাধারণত আমরা 11-এ যেভাবে জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি করে এসেছি সেইভাবেই এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা করব। যেমন দেখো আমি এইটুকু অংশটা নিয়ে করছি, ধরো এখানে আমি বললাম Fe জারণ সংখ্যা জানি না x, তাহলে প্লাস কি হবে, প্লাস 6টা CN অর্থাৎ 6, প্রতিটা CN কত, CN মাইনাস করে আছে, তাহলে 6 ইন্টু -1 ইকুয়াল টু কত, তার আধান অর্থাৎ -4, তাহলে x সমান দেখো +2। যদি আমি যৌগ থেকে করতাম দেখো তাও আসতো, কি ছিল, পটাশিয়াম কত, 4টে আছে, তাহলে 4টে 4 ইন্টু +1, Fe কত x আমরা জানি না, +6 ইন্টু -1, সামগ্রিক আধান কত 0, তাহলে x সমান কত হবে +2। আরো একটা যৌগ করেছিলাম দেখো, তোমার কি হচ্ছে CO NH3 হোল 6 Cl3, এর ক্ষেত্রে কত, CO কত x আমরা নির্ণয় করব x। অ্যামোনিয়া, কি প্রশম, তাহলে কি হবে +6 ইন্টু 0, প্রশম যেহেতু, 6 ইন্টু -1 + 2 = -4, তাহলে x সমান কত হবে +2।
প্লাস কি হয়ে যাচ্ছে Cl মাইনাস, তাহলে 3 ইন্টু মাইনাস Cl মাইনাসের কত 1। সামগ্রিক আধান কত, কোনো আধান নাই, শূন্য, অর্থাৎ x সমান তাহলে কত হয়ে যাচ্ছে দেখো +3। আরে একটা লিখেছিলাম দেখো AgCN হোল টু মাইনাস, তাহলে এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু তোমার কি হচ্ছে Ag, তার কত x প্লাস 2 ইন্টু Cn আছে -1, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে আধান কত দেখো সামগ্রিক আধান কত -1, এইটা, অর্থাৎ x সমান +1। আরেকটা দেখে রাখো NiCO হোল 4, এখানে দেখো নিকেল কত x, CO কার্বন মনোক্সাইড ও সম, তাহলে 4 ইন্টু 0 সমান কত সামগ্রিক আধান 0, তাহলে x সমান 0। এবার এইখান থেকে দেখো এতক্ষণ আমরা কি বলছিলাম মেটাল আয়ন অর অ্যাটম, তার অক্সিডেশন স্টেট বের করে দিয়েছি। এবার দেখো অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার, এটা পজিটিভ, সাধারণত ধাতব আয়ন যখন পজিটিভ হবে, পজিটিভ মানে কোনো আধান থাকলেই এটা তোমার কি হয়ে যাবে দ্যাট ইজ আয়ন, আর অক্সিডেশন নাম্বার যদি তোমার কি হয়ে যায় 0, তখন হয়ে যাবে তোমার কি আছে দ্যাট ইজ অ্যাটম। তাহলে এইটার ক্ষেত্রে দেখো এই যৌগে Fe কি আছে +2 অবস্থায়, তাহলে এটা কেন্দ্রীয় ধাতব আয়ন। এইখানে দেখো নিকেল টেট্রা কার্বনিলে নিকেল কত আছে অক্সিডেশন নাম্বার 0, তাহলে এটা কেন্দ্রীয় ধাতব পরমাণু। অর্থাৎ কেন্দ্রীয় ধাতব পরমাণুর অক্সিডেশন নাম্বার যদি 0 হয় তখন আমরা বলবো কেন্দ্রীয় ধাতব পরমাণু, আর অক্সিডেশন নাম্বার যদি কোনো পজিটিভ আসে অর্থাৎ আধান যদি থাকে তাহলে বলবো কেন্দ্রীয় ধাতব আয়ন। তাহলে এবার তোমাদের পরিষ্কার হয়ে গেছে যে এই যে পরমাণুটা বা আয়নকে এতক্ষণ বলছিলাম একে কেন্দ্রীয় ধাতব পরমাণু বলবো না ধাতব আয়ন বলবো, সেটা তাহলে আমরা অক্সিডেশন নাম্বার থেকে 0 না হলেই আয়ন আর 0 হলে অ্যাটম। তাহলে এই হলো দেখো কেন্দ্রীয় ধাতব পরমাণুর অক্সিডেশন স্টেট হয়েছে। এরপরে দেখো আমাদের আরো একটা নাম্বার রয়ে গেছে, এই যে নাম্বারটা, এই নাম্বারটা এখানে -4 দিয়েছি, একে আমরা কি বলছি জটিল আয়নের আধান, জটিল আয়নের আধান অর্থাৎ সামগ্রিক যে জটিল আয়নটা উৎপন্ন হয়েছে তার আধান, সেইটা কি, এটা আর কিছুই নয়, বলছে এইটা হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন, কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন ও লিগ্যান্ডের আধানের বীজগাণিতিক সমষ্টি। ভালো করে দেখো এখানে Fe কত আছে +2, Cn কি আছে -1, তাহলে -1 গুণিত কটা আছে 6টা, তাহলে 6, তাহলে +2 -6 সমান -4, দ্যাট ইজ এইটা। এই আধানটা কত কখনো শূন্যও হতে পারে আবার কখনো পজিটিভ হতে পারে, পজিটিভ আমরা দেখিয়েছি, আবার কখনো 0 হতে পারে। অর্থাৎ কেন্দ্রীয় ধাতব পরমাণুর আধানের উপর নির্ভর করে তোমার জটিল অংশ বা কোঅর্ডিনেশন স্ফিয়ার কি হতে পারে অ্যানায়নিক হতে পারে, যেমন এটা নেগেটিভ অর্থাৎ এটা অ্যানায়নিক। আরেকটা করেছিলাম দেখো CO NH3 হোল 6 3+, এটা ক্যাটায়নিক। আর এখানে একটা লিখেছি দেখো এইটা এর কোনো আধান নাই, দ্যাট ইজ এটা তোমার কি আছে অর্থাৎ
তৃতীয় বন্ধনীর বাইরে কোনো আধান নাই, দ্যাট ইজ প্রসঙ্গ। অর্থাৎ আধানের উপর নির্ভর করে কোয়ার্ডিনেশন কমপ্লেক্স পার্ট কি হচ্ছে তাহলে তিন প্রকারের: ক্যাটায়নিক কমপ্লেক্স পার্ট, অ্যানায়নিক কমপ্লেক্স পার্ট আর নিউট্রাল কমপ্লেক্স পার্ট হয়েছে। তাহলে এখান থেকে দেখো আমরা তোমার যে বিভিন্ন কোয়ার্ডিনেশন কম্পাউন্ডের যে বিভিন্ন অংশগুলো আছে তার সংক্রান্ত টার্মগুলোকে আমরা জানলাম। এবার দেখো এইখানে কি বলেছি, লিগ্যান্ডগুলো কি থাকে, কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। সেই জন্য আরেকটা টার্ম আমাদের জানতে হবে, কোয়ার্ডিনেশন পলিহেড্রাল। কোয়ার্ডিনেশন পলিহেড্রাল অর্থাৎ এই যে দেখো কেন্দ্রীয় পরমাণু আয়নের সঙ্গে লিগ্যান্ডগুলি লোন পেয়ার দান করে অসমযোজী বন্ধন গঠন দ্বারা এরা কি করে, একটা নির্দিষ্ট গঠন সৃষ্টি করে। অর্থাৎ তাহলে লিগ্যান্ডগুলি কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যে নির্দিষ্ট গঠন সৃষ্টি করে তাকেই বলছি কোয়ার্ডিনেশন পলিহেড্রাল। কেন্দ্রীয় পরমাণুকে যদি আমরা এম দ্বারা চিহ্নিত করি, লিগ্যান্ডকে যদি এল দ্বারা চিহ্নিত করি, গঠন যদি এই রকম হয়, আমরা আধানের বিচার পরে আসছি, এরকম হয়, তাহলে এর ক্ষেত্রে গঠন কি হতে পারে, চতুস্থলক হতে পারে। এই বা সামতলিক বর্গাকার আছে, যেটা আমরা পরে ভ্যালেন্স বন্ড থিওরিতে আবার আসব। এল লিগ্যান্ডকে আমরা এল দিয়েছি। এই যে নির্দিষ্ট গঠন সৃষ্টি করছে এইগুলোকে আমরা বলছি কি কোয়ার্ডিনেশন পলিহেড্রাল। এটা বিভিন্ন রকমের হতে পারে। এইটা যদি তোমার কি হয়, যদি এটা 4 আছে এই রকম হয়েছে, যদি এরকম হয় ML5 তাহলে কি হতে পারে, ডায়াগোনাল বাইপিরামিডাল ML L L L L এই ডায়াগোনাল বাইপিরামিডাল। যদি ML6 হয় অর্থাৎ 6টা কোয়ার্ডিনেশন নাম্বার যদি 6 হয় তাহলে অক্টাহেড্রাল হতে হয়। এল 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 4টে হলো, উপরে একটা নিচে একটা। এই যে এরকম ত্রিমাত্রিক বা নির্দিষ্ট গঠন সৃষ্টি করছে এইটাকে আমরা বলছি কোয়ার্ডিনেশন পলিহেড্রাল। তাহলে কোয়ার্ডিনেশন কম্পাউন্ডের বিভিন্ন পদগুলোকে আমরা স্পষ্টভাবে জানলাম, যে পরপর যেগুলো সেন্ট্রাল মেটাল অ্যাটম, লিগ্যান্ড, কোয়ার্ডিনেশন নাম্বার। কোয়ার্ডিনেশন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের কোয়ার্ডিনেশন নাম্বারটা নির্ণয় করতে দেয়। এইটা নির্ণয়টা দরকার হলে আমি আরেকবার দেখিয়ে দেবো যখন ওই লিগ্যান্ডের শ্রেণী বিভাগ করব। কারণ এখানে দেখো তোমাদের কোয়ার্ডিনেশন নাম্বারটা যে সমীকরণটা লিখেছিলাম ভালো করে মনে রাখবে, নাম্বার অফ লিগ্যান্ড ইনটু তার ডেন্টিসিটি। এই লিগ্যান্ডের ডেন্টিসিটিটা আমরা এখনো স্পষ্টভাবে পড়িনি, আমরা লিগ্যান্ডের শ্রেণী বিভাগ যেটা পড়বো। তাহলে ওই যে মোনোডেন্টেড, বাইডেন্টেড, ডাইডেন্টেড কি হচ্ছে, ডেন্টিসিটিটা জানলে আমরা সহজে নির্ণয় করে ফেলতে পারবো। অর্থাৎ কোন লিগ্যান্ড কতগুলো লোন পেয়ার দান করে এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, কোয়ার্ডিনেশন নাম্বার নির্ণয়টা খুব ভালো করে তোমাদের করা জরুরি। খুব শর্ট কোশ্চেন আসে যে এই যৌগের কেন্দ্রীয় ধাতব পরমাণুর কোয়ার্ডিনেশন সংখ্যা কত। তারপরে জেনেছি দেখো অক্সিডেশন নাম্বার, খুব সিম্পল বীজগাণিতিক সমষ্টি থেকে। এটা তো তোমার
এ আছে অর্থাৎ ধাতব আয়নের এই জটিল আয়নের চার্জ বা আধান, সেটা নির্ণয় করাও সিম্পল, বীজগাণিতিক সমষ্টি ধাতব পরমাণু ও লিগ্যান্ডের আধানের। তাহলে এইগুলোকে, এই টার্মগুলোকে কিন্তু তোমরা খুব ভালো করে তৈরি করে রাখবে, এইখান থেকে শর্ট কোশ্চেনগুলো দেয়, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার নির্ণয়, অক্সিডেশন নাম্বার নির্ণয় ইত্যাদির ক্ষেত্রে। এরপরে আমরা লিগ্যান্ডের সম্পর্কে আলোচনা করব পরের ক্লাসে।